রেকর্ডিং রেকর্ড হ্যাঁ রেকর্ডিং চালু করা আছে। নাও এখন হচ্ছে এখানে দেখো রুট অংশ যেটি আমরা ওটি নিয়ে আলোচনা শেষ করেছি। রুট অংশে হচ্ছে এক্সুডেট অফ হোস্ট প্লান্ট। অনেকে দেখি এই জায়গায় লিখেছে হচ্ছে লস্ট প্লান্ট, এটি কিন্তু হোস্ট এইচ, ঠিক আছে। এক্সুডেট অফ হোস্ট প্লান্ট ট্রিগার্স দ্য অ্যামফিট, ট্রিগার্স দ্য অ্যামফিট। এই জায়গাটা দেখা যাচ্ছে না ভালোভাবে, ওটা ওটা হবে অ্যামফিট। এই যে নিচে যেটি লেখা আছে দেখো, সেই ওয়ার্ডটাই ওটা, ট্রিগার্স দ্য অ্যামফিট দ্য এয়ার টু অ্যাট্রাক্ট দ্য নেমাটোডস উইথ দেয়ার সেন্সরি অর্গান। সেন্সরি অর্গান কোনটি? অ্যামফিট অ্যান্ড প্লাজমিড। অ্যামফিট অ্যান্ড প্লাজমিড গভর্ন বাই সিএনএস, গভর্ন বাই সিএনএস মানে নিউরোসেক্রেটরি সেল। আচ্ছা, এখানে হচ্ছে যে প্লান্ট হোস্ট প্লান্ট কি করে, এক ধরনের এক্সুডেট করে, এক ধরনের নিঃসরণ তৈরি করে, নিঃসরণ তৈরি করে যেটি ট্রিগার করে কি অ্যামফ্লিটকে, তোমার হচ্ছে নেমাটোডের অ্যামফ্লিটকে হচ্ছে ট্রিগার করে, সেটিকে আকৃষ্ট করে, আকৃষ্ট করার ফলে এদের ট্রিগার থেকে হচ্ছে এক ধরনের সিএনএস তৈরি হয়, যেটি দ্বারা এটি পরিচালিত হয়, গভর্ন বাই। তারপর দেখো লোকাল এক্সপ্লোরেশন, ইট ক্যান বি ফার্নিশড উইথ, ইট ক্যান বি ফার্নিশড উইথ ফলোয়িং সাববডিজ, নিম্নোক্ত সাববডি দিয়ে এটি সাজানো হয়, সেটি এটা বলা হয়েছে গ্রামাটিক্যাল বিষয়। তারপরে দেখো আফটার দ্য ফাইন্ডিং, এটা অনেকে লিখেছো টিন্ডিং, টিন্ডিং না, এটা হলো ফাইন্ডিং। আফটার দ্য ফাইন্ডিং অফ দ্য ফিড, হ্যাঁ, আফটার দ্য ফাইন্ডিং অফ দ্য ফিড সোর্স, খাবারের সন্ধান, খাবারের হচ্ছে উৎসের সন্ধান পাওয়ার পর এরা কি করে, কোন জায়গায় দেখো ব্র্যাকেটের মধ্যে, ওটা হচ্ছে কমপ্লিশন, COMPLI TION, কমপ্লিশন অফ ওয়াইড স্প্রেড, এটা লিখেছো UID, উইড না, এটা হচ্ছে ওয়াইড, WID, ওয়াইড স্প্রেড এক্সপ্লোরেশন। ঠিক আগের যে পার্ট এখানে বলা হচ্ছে প্রিভিয়াস যে হচ্ছে তোমার ফেজ ছিল ওয়াইড স্প্রেড এক্সপ্লোরেশন, সেটি কমপ্লিট হওয়ার পর, সেটি কমপ্লিট হওয়ার পর এরা কি পায়, ফিড সোর্সের সন্ধান পায়। ইট গ্লাইডস ওভার, ইট গ্লাইডস ওভার ফুড সোর্সেস, এটি হচ্ছে যে ফুড সোর্সের উপরে হামড়ে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে, মানে খুব দ্রুত সেখান থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করে, সেটিকে বলা হচ্ছে গ্লাইডস ওভার। তারপর দেখো সিলেকশন অফ সুইটেবল সারফেস অফ দ্য হোস্ট দ্যাট ইনভেডেড বাই দ্য প্লান্ট প্যারাসাইটিক নেমাটোড। এটি হচ্ছে যে সুইটেবল, একটি হচ্ছে সারফেস সুইটেবল, যে সারফেসটি হুইচ সারফেস ইজ সুইটেবল, মানে এরা হচ্ছে একটি সুইটেবল জায়গা, একটি ভালো যে জায়গা থেকে খাবার খুব ভালো পাওয়া যাবে, এই জায়গা হচ্ছে সন্ধান খুঁজে বের করে এবং সেখান থেকে তারা খাবার আহরণ করার চেষ্টা করে। প্লেসমেন্ট অফ স্টাইলেট, এই সিলেকশন অফ সুইটেবল জায়গা, প্রথমে কি করে একটি খাবারের সন্ধান, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটি দেয়া আছে। প্রথমে কি করছে, পূর্ববর্তী যে ফেজটি আছে সেই ফেজটি শেষ হওয়ার পরে এরা প্রথমে খাবার সোর্স খুঁজে বের করছে, খাবার সোর্স খুঁজে বের করছে যে কোন জায়গা থেকে খাবার পাওয়া যাবে, সেই জায়গা খুঁজে পাওয়ার সাথে সাথেই সেই জায়গা থেকে সিলেকশন করছে, একটি সুইটেবল প্লেস সিলেকশন করছে যে কোথায় আমাদের স্টাইলেটটা প্রবেশ করানো যাবে। তারপর দেখো পরবর্তী 3 নাম্বার যে ধাপ সেটি হচ্ছে প্লেসমেন্ট অফ স্টাইলেট, মানে ওই সুইটেবল প্লেসে এদের স্টাইলেটটি প্লেস করছে, প্লেস করার পর 4 নাম্বার ধাপে দেখো লেখা আছে রিপিটেড থ্রেশিং, বারবার সেখানে কি করছে, ওরা হচ্ছে পুশ করছে, বারবার ওখানে খোঁচা দিচ্ছে। এটা হচ্ছে রিপিটেড থ্রেশিং। সিকোয়েন্সিয়াল না, একটা জায়গা A to Z দেখো সিকোয়েন্সিয়াল, ধারাবাহিক ভাবে হচ্ছে। প্রথমে খাবারের সোর্স খুঁজে বের করছে, খাবার সোর্সের সুইটেবল জায়গা বের করছে, সুইটেবল জায়গা সিলেকশনের পর সেখানে স্টাইলেট প্লেসমেন্ট করছে, স্টাইলেট প্লেসমেন্টের পর সেখানে রিপিটেড থ্রেশিং করছে, বারবার খোঁচাচ্ছে। এখন দেখো প্লেসমেন্ট অফ স্টাইলেটে কি করছে, অন দা হোস্ট সারফেস determined by the plant parasitic nematode। এখানে তারপরে দেখো রিপিটেড থ্রাশিং অন দা হোস্ট সেল ওয়াল, হোস্টের সেল ওয়ালে বারবার হচ্ছে যে রিপিটেড থ্রেশিং করছে। তারপর ইনভ্যালিড বাই দা প্লান্ট প্যারাসাইটিক নেমাটোড। এই যে থ্রেশিং হওয়ার পর আমি যেটা বলছিলাম যে তোমার প্লান্ট আবার এটিকে হচ্ছে তোমার কি করার চেষ্টা করে, এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে, বারবার ওটি দ্বারা রিফিউজ হওয়ার পর এ কি করছে, কার্যবৃদ্ধি সব সময় চালিয়ে যাচ্ছে, বারবার সেখানে রিপিটেড কাজ করেই যাচ্ছে। এর মাধ্যমে এখানে কি হয়, তোমার হচ্ছে এটি হচ্ছে নিচের দিকে দেখো, আমি আমার ভিডিওটা একটু অফ করে দিই তাহলে তোমরা দেখতে পাবে।
এখন দেখো, এখন এই নিচের জায়গাটা আমি পড়ে যাই, তোমরা একটু দেখে নাও যে ওয়ার্ডগুলো তোমরা ঠিক লিখেছো কিনা। দ্য প্লান্ট প্যারাসাইটিক নেমাটোড অল অ্যাক্টিভিটিস, হ্যাঁ প্লান্ট all the এখানে একটা ডি আছে, all the activities to invade the cell wall of the host performed কোথায়, synchronously in a rhythm, একটা ছন্দে বারবার সেখানে থ্রেশিং করতে থাকে। বডি ইজ the body is set against the soil particle to host plant। আমি এখন এই জায়গাটা হচ্ছে তোমার ত্যাগ করব, এই স্লাইডটা শেষ করব। এই স্লাইডে কি তোমাদের কোনো প্রশ্ন আছে বা কোনো ওয়ার্ড বুঝতে পারছো না, এরকম যদি থাকে জিজ্ঞাসা করো। সমস্যা নাই। এখন দেখো, ইনজেকশনের 3টি ধাপ ছিল, সেটি দিয়ে শুরু করো। প্রথমটা হচ্ছে এক্সট্রা কর্পোরাল ডাইজেশন। এক্সট্রা কর্পোরাল ডাইজেশনের মধ্যে দিয়ে ইট ক্যান বি occurred at the plant of digestion outside of the কর্পাস রেজিয়ন মানে কি, দেহাবশেষের বাইরে থেকে এটি কি করে হচ্ছে আহরণ করে। যা প্লান্ট প্যারাসাইটিক নেমাটোড, এটি থেকে প্লান্ট প্যারাসাইটিক নেমাটোড করে। দেখো খুব সুন্দরভাবে, আমি গতদিনও বলেছিলাম যে খুব সুন্দরভাবে এটা আন্ডারলাইন করা আছে, তোমরাও ঠিক একইভাবে করবে। হেক্সাটাইলাস ভিভিপ্যারাস, হ্যাঁ। তো এখানে দেখো যে এই যে ফেনোমেনন স্টাইলেট ইজ ফর্মড ইনটু দ্য হোস্ট টিস্যু থ্রু দ্য অরিফিস দিয়ে এটি হচ্ছে স্টাইলেট প্রবেশ করায়, থ্রু হোয়ার বাই ডিপোজিশন অফ দ্য digestive saliva as well as enzyme, যে ডাইজেস্টিভ সেলিভা প্রবেশ করে সেটি এক ধরনের এনজাইম, সফটেনিং এন্ড তোমার হচ্ছে ডাইজেস্টিং দ্য হোস্ট টিস্যু আফটার এ শর্ট while when they form their digestive from some what outside the কর্পাস রেজিয়ন। দেহের বাইরে থেকেই তারা কি করে, ভিতরে তোমার হচ্ছে যে দেহের বাইরে অবস্থান করে ভিতরে একটা স্টাইলেট, তোমার ওরিফিস দিয়ে একটা স্টাইলেট প্রবেশ করিয়ে সেখান থেকে হচ্ছে রস আহরণ করে ওখানে অর্ধেক ডাইজেশন করে ফেলে। এটা হচ্ছে এক্সট্রা কর্পোরাল ডাইজেশন হয়ে গেলে সেটিকে আবার কি করছে, দেখো নিচে দেখো যে ইনটু দ্য ডাইজেস্টিভ ট্রাক্ট এপিথেলিয়াল মেসেন্টেরম দিয়ে এটি আবার হচ্ছে গ্রহণ করে নিচ্ছে। আচ্ছা, তারপর দেখো ডরসাল, পরবর্তীতে এটি আবার গ্রহণ করার অংশটি হচ্ছে দেখো যে সেমি লার্জলি এনজাইমস অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেস্টিভ সেলিভা autonomously secreted and activated from the DOCT। এটি অটোনোমাসলি মানে স্বয়ংক্রিয়ভাবে এই সেলিভাটি হচ্ছে সেক্রেশন হয়, নিঃসৃত হয়, এবং এটি অ্যাক্টিভেট হয় কি ডরসাল ওএসোফেগাল গ্ল্যান্ড ডাক্ট থেকে। তারপর ফাইনালি ডাইজেশন ইজ occurred outside of the body cavity, especially outside the corpus region। কর্পাস রিজিয়ন মানে কি, কর্পাস মানে হচ্ছে দেহ বা দেহের বাইরের, কর্পাস রিজিয়ন বলতে দেহের বাইরের অংশকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। কর্পাস মানে হলো কি দেহ, তো বলতেছে স্পেশালি এটি তোমার বাইরে থেকেই খাবারটি ডাইজেশন করে তারপর কর্পাস রিজিয়নের ভিতরে প্রবেশ করায়, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে নেমড এক্সট্রা কর্পোরাল ডাইজেশন। কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করো। না স্যার, নেই। তারপর দেখো ইমিডিয়েট উইথড্রন অফ ফুড। ইমিডিয়েট উইথড্রন মানে কি, সাথে সাথে গ্রহণ করে, যেটা সামনে পাচ্ছে সেটাই সাথে সাথে। ইমিডিয়েট মানে বলে না যে যা পাই তাই খাই, এরকম একটা কথা আছে যে সামনে যা পেলো সব খেয়ে নিচ্ছে, এই ধরনের একটা ব্যাপার। তো দেখো দিস ফেজ ইজ ইনিশিয়েটেড মানে কি হয়, যে একদম উৎপত্তি হয় কারপর আফটার দা তোমার হচ্ছে সাকসেসফুল অফ প্রিভিয়াস ফেজ, পূর্ববর্তী হচ্ছে তোমার ফেজে সম্পূর্ণ হওয়ার পরপরই এটা ইনিশিয়েট হয়ে যায়। ইন দিস ফেজ ডাইজেস্টিভ সিস্টেমস আর মেসেরেটেড মানে কি, মেসেরেটেড ক্লাসড মানে হচ্ছে খাবারটা কিছুটা
সরলীকরণ হয়ে যায়, মানে কিছুটা নরম হয়ে আসে। হ্যাঁ, শক্ত অবস্থা থেকে হালকা একটু নরম হয়ে আসে, এটিকে বলা হয় মেসেরেটেড ক্লাস্ট এন্ড হচ্ছে সামহট ডাইজেস্টেড। এবং কিছুটা নরম হওয়া মানে সেটি সামান্য পরিমাণে ডাইজেস্টেড হয়। তারপর অ্যাকুমুলেটেড ইমিডিয়েটলি থ্রু দ্য সাকশন স্টাইলেট ডিউ টু দ্য ভ্যাকুয়াম অফ এয়ার প্রেসার। মানে হচ্ছে এটি কি করে, যখনই এটি কিছুটা তোমার কি হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়, মেসারেটেড হয়ে যায়, হালকা তরলীকরণ হয়ে যায়, তখন এটি কি করা হয়, সাকশন করা হয়। সাকশন মানে বোঝো, সাকশন মানে বায়ুর মাধ্যমে, বায়ু ব্যবহার করে কোনো কিছুকে টেনে নেওয়া। অর্থাৎ তুমি যদি একটা স্ট্র মুখের মধ্যে দিয়ে টান দাও, তাহলে কি হবে, যে বাতাসে একটা প্রেসার সৃষ্টি হবে, যে কারণে খাবার তোমার হচ্ছে তোমার মুখে প্রবেশ করবে, এটিকে বলা হয় সাকশন। ঠিক আছে, স্ট্র মুখে দিয়ে যদি কোনো কিছুকে টান দেওয়া হয়, এই পদ্ধতিটা হচ্ছে সেকশন। এটি বলছে ভ্যাকুয়াম অফ এয়ার, মানে শূন্য বায়ু প্রেসার। ভ্যাকুয়াম এয়ার প্রেসার মানে হচ্ছে কি, শূন্য বায়ু প্রেসার, অর্থাৎ যে জায়গা দিয়ে কোনো কিছু প্রবেশ করানো হবে সেই জায়গাটায় একটা বায়ুহীন করে দেয়া হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ স্ট্রর মধ্যে প্রথমে বায়ু থাকে, বাতাস থাকে, তুমি যখন স্ট্র দিয়ে টান দাও, তখন ওই বাতাসটা কি হয়, তোমার মুখের মধ্যে চলে আসছে, ফলে কি হচ্ছে, ওই জায়গাটা ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। যেই মাত্র ওই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে, সেই মাত্র তোমার গ্লাসে বা বাটিতে যে জুসটি আছে, সেই জুসটি ওই শূন্য জায়গা পরিপূর্ণ করার জন্য স্ট্রর মধ্যে প্রবেশ করছে। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ভ্যাকুয়াম এয়ার প্রেসার। হ্যাঁ, এটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, যদি না বুঝে থাকো যে ভ্যাকুয়াম এয়ার প্রেসার কি। এই পদ্ধতিটির নাম হচ্ছে সাকশন। তো এটি যেহেতু ওদের স্টাইলেট আছে, স্টাইলেট দিয়ে ওরা হচ্ছে এটি এয়ার প্রেসার করছে। তারপর এক্সাম্পল, গিভেন টাইম টেকেন ফ্রম হচ্ছে যে 1 to 3 সেকেন্ড, আর as well as time they for ingestion of 9 to 5 সেকেন্ড, যেটি হলো এই সাকশনের জন্য 1 থেকে 3 সেকেন্ড নেয়, আর সম্পূর্ণ ইনজেকশন সম্পন্ন হতে মাত্র 9 থেকে 15 সেকেন্ড লাগতে পারে। দ্যাট ইজ উইথড্রন অফ ফুডস অথবা ফিড স্টাফ আফটার ডাইজেশন পার্টস occurred through hollow stylet in the successive but rhythmic manner। মানে হচ্ছে এটি কি করছে, একটি ছন্দের মাধ্যমে বারবার একই সময় পর পর একইভাবে এই তোমার হচ্ছে যে 1 থেকে 3 সেকেন্ডে একটি করে সাকশন এবং 9 থেকে 15 সেকেন্ডে সম্পূর্ণ ইনজেকশন সম্পন্ন করতেছে। কিভাবে, তাদের হলো ফাঁপা যে স্টাইলেট আছে, সেই স্টাইলেটের দ্বারা একটি নির্দিষ্ট ছন্দে বারবার এটি গ্রহণ করছে। ঠিক আছে, আর দেখো, সো দিস প্রিরিকুইজাইট ট্রিট, মানে হলো মেসেন্টেরন, এটির যে প্রিরিকুইজাইট ট্রিট আছে, হ্যাঁ, যে ট্র্যাক্ট আছে, প্রিরিকুইজাইট ট্র্যাক্টটা হলো মেসেন্টেরন ট্র্যাক্ট, এদের যে বডির একটি অংশ মেসেন্টেরন, এটি দিয়ে এরা এই কাজটি করে। তারপর ফ্রুটফুল, সো দিস প্লেস ইজ টার্মড অ্যাজ ইমিডিয়েট উইথড্রন অফ ফুডস। মানে যেহেতু এরা এই প্রিরিকুইজাইট ট্র্যাক দিয়ে হচ্ছে মেসেন্টেরনে সরাসরি, ফ্রুটফুল মানে কি, ফ্রুটফুল মানে একদম সম্পূর্ণ ভরে ফেলানো, এই পদ্ধতিটিকে বলা হয় যে যেহেতু এটি ভরে ফেলছে, এজন্য এটিকে বলা হয় ইমিডিয়েট উইথড্রন অফ ফুডস। তারপর হচ্ছে প্যাসিভ ইনটেক অফ ফুডস অর ফিডিং। দেখো, ইন দিস ফেজ, এই ফেজে পিকুলিয়ার টাইপ অফ মানে প্রত্যক্ষ ধরনের একটি খাবার গ্রহণ করা হয়, যেটি হলো কি অবজার্ভড। ফিডিং ইজ অবজার্ভড, এটি লেখা আছে অবজার্ভড, দেখা যায় মানে দৃশ্যমান হয়, থ্রো দা তোমার হচ্ছে সাকসেসিভ বাট সিকোয়েন্সিয়াল, একসঙ্গে সাকসেসিভ এবং সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, মানে হচ্ছে থকথকে এবং হলো সিকোয়েন্সিয়াল, ধারাবাহিকভাবে ফলোড বাই কিসের দ্বারা, এক্সেরেশন কন্টিনিউয়াসলি, আর হচ্ছে সেন্সুলেশন অফ দ্য up of the কন্টিনিউয়াসলি তারপরে কি? continuously সেটা কি মনে হচ্ছে রেজাল্টিং। resulting, হ্যাঁ, continuously resulting up of the mesenteron with the feet। মানে হচ্ছে এরা বলতেছে
যে সিকোয়েন্সিয়াল একটি, আমরা একটু আগে যেটা পড়লাম হচ্ছে মেসেন্টেরনটাই এরা হচ্ছে ভরায়, বুঝছো? এদের যে শরীরের ভিতরের যে অংশটা, যে অংশটা ওদের পেটের অংশ, এটি যে ভরিয়ে ফেলছে, ফ্রুট ফিল করছে, এটি প্যাসিভ ইনটেকের মাধ্যমে এরা কি করে যে তোমার সাকসেসিভ বাট সিকোয়েন্সিয়াল একই সঙ্গে চুষে গ্রহণ করছে এবং সিকোয়েন্সিয়ালি সেটাকে এক্সেরেট করে বের করে দিচ্ছে, রেজাল্টিং আপ অফ দা মেসেন্টেরন উইথ দা ফিট। এই মেসেন্টেরন কি করতেছে, একবার একবার সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে একদিকে যেমন খাচ্ছে, খেয়ে গ্রহণ করতেছে, আর একবার সেটিকেই হচ্ছে বের করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এই যে বের করে দেওয়ার পদ্ধতি, এটিকে বলা হচ্ছে, দেখো তারপরে উইথ দ্য ফিড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেরেশন। এই যে তোমার হচ্ছে রেজাল্টিং করছে বারবার, এটি হচ্ছে যে তোমার কন্টিনিউয়াস রেজাল্টিং আপ দা মেসেন্টেরন উইথ দ্য ফিড, অর্থাৎ মেসেন্টেরনটা থেকে যে বের করে দিচ্ছে এই অংশটা, এটিকে বলা হচ্ছে এক্সেরেশন পদ্ধতি, মানে রেচন পদ্ধতি। এটির উদাহরণ হচ্ছে হেক্সাটাইলাস, ভিভিপ্যারাস, যেটা ওই পাশে চলে গেছে, দেখা যাচ্ছে না। সো দিস ফেজ ইজ ডিনোটেড অ্যাজ প্যাসিভ ইনটেক। যেহেতু এইভাবে একদিকে যেমন এরা খায় এবং সাথে সাথেই এটিকে একদিকে খেয়ে পেট ভরাচ্ছে এবং সাথে সাথেই সেটি রেচন হয়ে বের হয়ে যাচ্ছে, কাজেই এই পদ্ধতিটির নাম হচ্ছে প্যাসিভ ইনটেক। কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, নেমাটোড, এখানে মনে করো তোমাদের নেমাটোডের আর অল্প কিছু প্রশ্ন বাকি আছে, অর্থাৎ তোমার হলো লাইফ সাইকেলটা বাকি আছে, তারপর এদের তোমার বিভিন্ন জেনাসের, এদের কিছু কিছু জেনাস নিয়ে আলোচনা করা বাকি আছে, সেটি একটি হবে, এবং ভেজিটেবল সহ রোগ সৃষ্টিকারী কিছু তোমার নেমাটোডের নাম এবং তাদের বর্ণনা করা হবে। মোট কথা আর মনে হয় 2-3টা বা 4টার মতো প্রশ্ন থাকলে নেমাটোড শেষ হয়ে যাবে। তো মোটামুটি নেমাটোড নিয়ে আবার আলোচনা হলো, নেমাটোড শেষ হয়ে গেল তোমাদের প্রায় 2বার। আজকে হয়তো শেষ হয়ে যেত বাকি অংশ যদি আমি করতাম। তো এখন এটি তোমরা একবার ক্লাস হয়েছে, আবার তোমরা পড়েছো, লিখেছো, প্লাস ক্লাস হয়েছে, এখন মনে হয় খুব সুন্দর ক্লিয়ার একটা তোমাদের ধারণা আসার কথা। আর যদি এই যাতে তোমাদের মনে থাকে, যে কারণে আমি আজকে গল্পের মতো বললাম, আমার মনে হয় যে তোমরা গল্পের মতো হওয়াতে খুব একটা বেশি অসুবিধা হয়তো হয়নি তোমাদের। এতে করে হয়েছে কি যে অল্প সময়ের মধ্যে সবটাই দেখানো হয়েছে। তাছাড়া এইটির জন্য 2টি ক্লাস লাগতো তোমাদের, বুঝতে কোনো সমস্যা নেই তো? না স্যার, আজকে বুঝছি। উম, আচ্ছা, ঠিক আছে। আর এই তোমাদের এই পিডিএফ গুলো হচ্ছে কি একদমই দায় সারা পিডিএফ, মানে যে ছবিগুলি তুলেছে পরিষ্কার ভাবে তোলেনি, একটু মানে কোন রকম ভাবে ছবি তুলে পিডিএফ করে ছেড়ে দিয়েছে, যে কারণে দেখো যে পেজের এক অংশ একদিকে চলে গেছে, খেয়াল করেনি যে এটি আসলে দেখা যাবে কি যাবে না। আদৌ সে মনে হয় না যে পিকচার গুলো দেখেছে যে ঝাপসা না পরিষ্কার, এটা কখনোই সে দেখেনি, বুঝছো? যে কারণে এই অবস্থা এখানে। তো দেখো তোমরা এগুলোরও ক্লিয়ার কোনো ডাটা কালেকশন করতে পারো কিনা, তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে কথা বলে দেখো। আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের রেগুলার যে ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাসটা মনে হয় মাঝখানে কিছুটা এখন কিছুদিন এরকম রেগুলার হবে না, অর্থাৎ সপ্তাহে সম্ভবত 2টি করে ক্লাস তোমরা পাবে এখন, অথবা একটি করেও হতে পারে, কারণ তোমাদের এই যে যারা শেষ সেমিস্টারে আছে আর কি, 4-2, এরা তো আজকে সকালবেলা একজন ওদের সিআর আমার সঙ্গে যোগাযোগ করেছিল, হয়তো ওদের ক্লাসগুলো এখন লাগাতার নিতে হবে, নিয়ে শেষ করতে হবে। তো তোমাদের কিন্তু অনেক ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? মনে হয় তো 30+ প্রশ্ন তোমরা সলভ করে ফেলেছো, ধীরে ধীরে হয়ে যাবে, এত চাপ নেই। অল্প সময়ের মধ্যে হয়তো এই মাসে কিছু হবে, আগামী মাসে অর্ধেক সময়ের মধ্যে মধ্যেই তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। তো এমনিতে তোমাদের যে বলেছিলাম প্রশ্নগুলো দেখার জন্য, সেগুলো কি দেখেছিলে? না দেখে স্যার, দেখা হয়নি। দেখা হয়নি। আর আজকে তো দেখলাম যে তোমাদের মানে দিন যাচ্ছে, নোট করার হচ্ছে আগ্রহ কমে যাচ্ছে, অনেক কম নোট আসছে এখন। এগুলোর কারণ কি? তোমরা কি অলস হয়ে যাচ্ছ নাকি আগ্রহ হারিয়ে ফেলেছো আগের থেকে? বুঝতে পারছি না তো। ক্লাসেও অ্যাটেন্ডেন্স কম হচ্ছে এখন। স্যার এখন কিভাবে বলবো, ওরা তো কেউ নাই অ্যাক্টিভ।
ক্লাসেই তো আসে না, কেমনে বলবো স্যার? আচ্ছা তোমাদের যারা লিখে না তাদেরকে তো আমরা জোর করে এখন লিখাইতে পারবো কি বলেন দেখি? এখন তাদের ব্যাপার সেটা। হ্যাঁ, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে। তো যারা লিখছো তারা মোটামুটি লিখে রেখো সবকিছুই। আর আমার মনে হয় যে এগুলো ক্লিয়ার পেয়েছো এগুলো সবাই প্রিন্ট করে নিবে, হ্যাঁ। আর পড়বে, মোট কথা পড়তে হবে, শুধু লিখলেই হবে না, এগুলি কিন্তু পড়তে হবে। আমি কিন্তু তোমাদের অলরেডি বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে শীঘ্রই, যে কোনো একদিন আমি বলবো সেদিন তোমাদের কিছু হয়তো 2-1 দিন সময় দেওয়া হবে, দিয়ে পরীক্ষা নেওয়া হবে। কাজে যেগুলি ক্লাস হয়েছে এগুলি বারবার দেখবে, কি কি প্রশ্ন হচ্ছে এগুলি ইন্ডিকেট করছে, ডিনোট করছে, সেটি দেখার চেষ্টা করবে, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যে ক্লিয়ার পিডিএফটা পাইছি ওখানে তো ব্যাকটেরিওলজির আরো অনেক কিছু দেখলাম, অনেক কিছু। ওগুলা আমরা মনে হয় পড়ি নাই। হ্যাঁ ওগুলা কি পড়ো। এমনি দেখে নিব? এমনি দেখে নিলে পারবে, বুঝবে। যতটুকু বোঝা যায়। না, ওইগুলো এমনি দেখার দরকার নাই, একদিন ক্লাস হবে। আমি তোমাদের মনে হয় বলেছিলাম যে ব্যাকটেরিওলজির অনেকগুলো প্রশ্ন আমরা শেষ করেছি, শেষ করে দেয়া হয়েছে, কিছু প্রশ্ন বাকি আছে। আমি সেদিন শেষ দিনে বলেছিলাম, হ্যাঁ, যেদিন ব্যাকটেরিওলজি পড়িয়েছি 2 দিনে শেষ করেছিলাম, আচ্ছা দ্বিতীয় দিনে ঠিক আছে বলেছি। স্যার, সমস্যা নেই। তো যেটা প্রশ্ন আছে ওটা, ওই ব্যাকটেরিওলজির যে শীটটা আছে ওটার ভিতরে আমি দেখলাম শুধু ব্যাকটেরিওলজির প্রশ্ন নাই, সাথে মাইক্রোবায়োলজির প্রশ্নগুলো দেয়া আছে, বুঝেছো। মাইক্রোবায়োলজি পার্ট থেকে অনেকগুলো প্রশ্ন হয় তোমাদের, আমি দেখেছি যে এটি লাস্ট প্রশ্নগুলোতে হয়েছিল, 17 সাল 16 সাল এইরকম দিকে হয়েছে, সেই প্রশ্নগুলো ওখানে ইনক্লুড করা আছে। কাজে ওইটি নিয়ে আজকে হয়তো আমি ওইটি ওপেন করতাম স্লাইড, কিন্তু তোমরা বললে বিধায় আজকে এই অংশটা আমরা শুরু করেছি। তাছাড়া আজকে তো একদিক থেকে না একদিক থেকে শেষ হয়ে যেত একটা পার্ট। আর নেমাটোলজি অনেক কঠিন একটা বিষয়। এত কঠিন কেন এটা? আসলে এখন আরেকটা ভিতরের কথা হলো কি, পড়তে তো তোমাদের সবই হবে, কিন্তু ভালো রেজাল্টের জন্য কিন্তু সবকিছুই পড়তে হবে না। অর্থাৎ তোমাদের দেখো যে ফাঞ্জিসাইড, যে ফাঙ্গাস যে অংশটা আছে, হ্যাঁ, যেটি হচ্ছে মাইকোলজি অর্থাৎ ছত্রাক বিদ্যা, এটি তো মাস্ট পড়তেই হবে, কোনো মাফ নাই। এখন তোমাদের যে থাকলো হচ্ছে নেমাটোলজি, তারপর ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, এগুলির মধ্যে এই তিনটির মধ্যে যে কোনো দুটি পড়লেই হবে, তাহলে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আমার কথা বুঝতে পারছো? মানে ওই যে মাল্টিপল চয়েস আছে যে, সেখানে নেমাটোড বাদ দিয়ে দেবে যদি তোমাদের বেশি জি কঠিন মনে স্যার, হয়। বুঝছি। কিন্তু তার মানে এই নয় যে এই ফাঁকিবাজি বুদ্ধিটা মাথায় নিয়ে তুমি হচ্ছে পড়েই যাবে না। যদি না পড়ে যাও আর বাই চান্স যদি এমন হয় যে তুমি যেগুলো আশা করছো সেগুলো আসলো না, তাহলে কিন্তু মারাত্মক ভয়াবহ পরিণতি হবে। তো যদি পরীক্ষায় তোমার নেমাটোড আসে এবং তুমি দেখছো যে নেমাটোড কমন আছে, এছাড়াও তোমার ভাইরোলজি ব্যাকটেরিয়োলজি গুলো খুব ভালো কমন আছে, সেক্ষেত্রে নেমাটোড শুরু না করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে নেমাটোড লিখতে অনেক সময় লাগবে, হ্যাঁ, নেমাটোডে অনেক বেশি। জি স্যার, মার্কস কম বাট অনেক লেখা, অনেকগুলো প্রশ্ন দেখলাম। হ্যাঁ, আবার তোমার হচ্ছে আহ ফাঙ্গাসের কিছু অংশ আছে, ওগুলো তো আমরা শুরুই করিনি, ওগুলো আরো জটিল জটিল কিছু ব্যাপার আছে। হ্যাঁ, যখন ওই যে ব্যাসিডিও মাইকোটিনা, তারপরে হচ্ছে ডিউটেরোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, এগুলোর ভিতরে গভীরে যখন আলোচনা হবে তখনও দেখবে ওখানেও কিছু কঠিন পার্ট আছে। আমরা ওগুলো শুরু করিনি, তবে আমি চাচ্ছি যে তোমাদের ছোট ছোট পার্ট গুলো শেষ হোক। অর্থাৎ নেমাটোড মনে হয় আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে, ব্যাকটেরিওলজি আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে, ব্যাকটেরিওলজি মাইক্রোবায়োলজি, ভাইরাস সম্ভবত 2টা ক্লাস লাগবে, তাহলে মোট 5টা ক্লাসে আমাদের এই অংশগুলি শেষ হয়ে যাবে। তারপরে যে ক্লাসগুলি হবে সেই ক্লাসের মাধ্যমে হয়তো সেটি পরবর্তী 3টি 4টি বা 5টি ক্লাসে, সর্বোচ্চ 5টি ক্লাসের মধ্যে তোমাদের মাইকোলজিটা শেষ হয়ে যাবে। আর এইগুলি শেষ হয়ে গেল মানে তোমাদের কোর্স কমপ্লিট, অর্থাৎ আর তোমরা ক্লাস পাবে মাত্র 8 থেকে 9টা, অথবা 8-9টার মতোই ক্লাস হলেই চলবে, 10টা ক্লাস সর্বোচ্চ হলেই শেষ হয়ে যাবে, তোমাদের আর বেশি নাই, তোমরা প্রায় মাঝপথে চলে এসেছো। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আর আজকে তো বাড়ির কাজ নেই, আর পরবর্তী ক্লাস কবে নেওয়া হবে এটা জানিয়ে দেবো আমি। এটি এখন এক্স্যাক্টলি একদিন পর পর যেরকম ইন্টারভেলে ছিল এটি হয়তো ওইরকম থাকবে না, আমি নিজেও একটু ব্যস্ত থাকবো। আমি জানতাম না যে তোমাদের 2-2 তে আবার পিএলপি আছে। আমি সেদিন রুটিন দেখেছিলাম, সেটিতে তো তো শুধুমাত্র এই একটি সেমিস্টারে দেখেছিলাম যে পিএলপি। তো এখন ওদের পিএলপি তোমাদের এটাই কিনা, কিংবা অন্য কোনো সেকশন থেকে নিয়েছে কিনা ওটা দেখতে হবে আমাকে।
যদি ওদের ক্লাস দিতে হয় সেক্ষেত্রে তো ওদেরকে কিছু আলাদা সময় দিতে হবে, যেহেতু ওদের পরীক্ষা চলে এসেছে আর তোমাদের তো অর্ধেক শেষই স্যার হয়ে আপনি গেছে। কি আগে ওনাদেরই ক্লাস নেওয়ার জন্য মানে আমাদের কলেজে আসছিলেন? আমি তো তোমাদের কলেজে কখনো যাইনি। না স্যার, মানে ক্লাস নেওয়ার জন্য, ওনাদের ক্লাস নেওয়ার জন্য কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল? আমি কখনোই অ্যাপয়েন্টেড নই, এখনো তোমাদের ক্লাসের জন্য অ্যাপয়েন্টেড নই। আমি হচ্ছে তোমাদের গেস্ট টিচার, জাস্ট তোমাদের কোর্স কমপ্লিট করার পর আমার দায়িত্ব শেষ। জি তোমরা স্যার, পরবর্তীতে, এটাই বলছিলাম। হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের জন্যই, সেটা ওদের জন্য নয়, তোমাদের জন্যই। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম স্যার। হ্যাঁ সেটা তোমাদের জন্যই। তো ওদের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, হয়তো কোর্স কমপ্লিট হয় নাই, সেই কারণে হয়তো আজকে জিজ্ঞাসা, ওরা ফোন দিয়েছিল আমাকে। হ্যাঁ ওদের যে সিআর ফোন দিয়েছিল। ওদের ব্যাচে কতজন আছে বলতে পারো? ওদেরও মনে হয় 18 জন, 16 ব্যাচ তো 18-19 জনের মতোই আছে। আচ্ছা, বেশি হবে রে। আচ্ছা ঠিক আছে, 18-19 বা বেশি যাই হোক। তো এখন ওদের হাতে সময় খুবই শর্ট, বুঝতেই পারছো। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হলো 22 তারিখ না? জি আজকে স্যার, 22 জি 22। স্যার। আর ওদের যদি 7 তারিখে পরীক্ষা হয় তাহলে খুব শর্ট টাইম আছে। আর পিএলপি যদি আমি আশা করব যে এগুলি ওরা পড়েছে, যদি নাও পড়ে থাকে তাহলে তো, যদি এটিই হয় তাহলে তো মনে করো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে পিএলপি কিন্তু খুব সহজ সাবজেক্ট না। হুম, এদের জন্য একটু অনেক কঠিন সাবজেক্ট স্যার। কষ্টকর হবে। কঠিন না আসলে, সহজও না কঠিনও না। তুমি যদি না বুঝে পড়ো তাহলে কঠিন, আর যদি বুঝে পড়ো তাহলে সহজ। ও আচ্ছা, আরেকটা কথা, এখন যেহেতু তোমাদের কোর্স বড় হওয়াতে ক্লাসগুলো লেন্দি হচ্ছে, ক্লাসে বেশি প্রশ্ন আমরা ইনক্লুড করছি, এতে কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, এটি একটা মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলাম আমি এক সময়। না স্যার, ততটা অসুবিধা হচ্ছে না, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, খুব প্রবলেমটা একটা কি? হচ্ছে না স্যার। মাঝে মাঝে যে প্রবলেম মানে হচ্ছে এটা লিখতে কোন? গিয়ে দেখা যাচ্ছে স্যার, অনেকগুলা লিখতেছি তখন মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে, অনেক ওয়ার্ড বোঝা যাচ্ছে না, মানে সবকিছু মিলাই একটু প্রবলেম হচ্ছে, বাট সেরকম কিছু হচ্ছে না। আচ্ছা, মূলত যে পড়াগুলো পড়েছো এগুলি খুব ভালোভাবে বুঝেছো তো? এটি হচ্ছে আমার প্রশ্ন। জি স্যার, ওগুলো বুঝছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামী দিনে যেগুলি হবে এগুলিও খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং কোর্স কমপ্লিট হওয়ার পর তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।